This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বিএলএ কে হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা। অভিযোগ এমনটাই, ফোনে হুমকি দিচ্ছেন। হুমকি দিতে গিয়ে কি বলছেন? বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম তুলতে পারবেন না, তোলা যাবেন না। এই অডিওটা ভাইরাল হয়েছে, যদিও এই অডিওর সত্যতা টিভি9 বাংলা যাচাই করেনি, কিন্তু সেই অডিওতে কি আছে একবার আপনাদের শোনাবো। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, এই গোটা ঘটনায় ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা যার দিকে অভিযোগের আঙুল তিনি অস্বীকার করেছেন, পাল্টা আবার বিজেপির যুব নেতা তিনি হুমকিও দিয়েছেন, এই অভিযোগ রয়েছে। কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়া অডিওতে এক্স্যাক্টলি কি রয়েছে আমি পিসিআর কে বলবো একবার চালাতে, দর্শকরা শুনুক। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না? আমি যাবো না। না, কারণ তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলাও যেমন আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো পরশু দিনে ছিলাম না, কালকেও ছিলাম না। তা তোকে বলছে যে বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে। তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলে সেটা বলছি আর কি। তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে। মানে যতটা পারবি করবি, খুব বুদ্ধি করে করবি যা করার। গতকাল সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন, এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয় হিমাংশু দেবের মামা শ্যামল লোধ, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি, সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না দিই। তো এই ধরনের একটা থ্রেট আমাকে যখন সকাল সকাল ফোন করে ওঠে, তো যেহেতু আমার বউ আমার পাশে ছিল, তো সে সেই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে যায়। আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, সেও আতঙ্কিত হয়ে ওঠে, এবং তার সাথে সাথে আমার বয়স্ক মা, সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে, সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই, এবং আজ আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমি গোলা থানায় এসে একটা কমপ্লেন করে গেলাম। এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও এই একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে, এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে না। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে। দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন। এবার দেখাবো আপনাদের 26-এর আগে এসআইআর আবহে মতুয়াদের নিয়ে রাজনীতি চলছে। খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতারাই। সরকার থেকে বিরোধী সব পক্ষেরই একই বার্তা, আমি তোমাদেরই লোক। বাম কংগ্রেসের পর এবার মতুয়াদের অনশন মঞ্চে তৃণমূলের প্রতিনিধি দল। গতকাল মমতা বালা ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর আজ অনশন মঞ্চে পৌঁছে যান শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তীরা। দেখুন সেই ছবি। দাবি তো অবশ্যই এক, কারণ আজকে আমরা এই যে চিকিৎসক হতে পেরেছি, আমাদের সেই সময় শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে একবেলা নাও খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়েদের শিক্ষা দাও সেই আমি চাই। এই যে আমাদের এই আমাদের শিডিউল কাস্টে অন্তর্ভুক্তিকরণ, যার জন্য আমরা অনেকেই উচ্চশিক্ষায় সেই সুবিধাটা পেয়েছি এবং চিকিৎসক হয়েছি, তো সেই দায়বদ্ধতা অবশ্যই আমাদের সমাজের প্রতি আছে। এই লড়াই কি আপনারা জারি রাখবেন? অবশ্যই জারি রাখবো, যতক্ষণ শরীর দিচ্ছে ততক্ষণ আছি, বসে আছি। এসআইআর বলে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং চাপিয়ে দিয়ে তারা মনে করছেন যে কিছু কিছু প্রকৃত নাগরিককে বাদ দেবে। সামনে কি নাটক করছে? আপনি আমি রোহিঙ্গা, আপনি আমি বাংলাদেশি, আপনি আমরা অনুপ্রবেশকারী। কত বড় অপমান! তারা একটা রাজ্যে জিতেছেন বলে তারা বলছেন যে এখানে অরাজকতা আছে, এখানে নাকি সকলেই রোহিঙ্গা, প্রত্যেকেই অনুপ্রবেশকারী, প্রত্যেকে বাংলাদেশি, এবং তাই বিহারের পরে তারা বাংলায় আসবে জব্দ করার জন্য। এই বিরুদ্ধে তো লড়াইটা চলবে। অনশন করছেন, শ্রদ্ধা জানাই আমরা, কিন্তু বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার লড়াই, এটা অস্মিতার লড়াই, এটা আমার আইডেন্টিটির লড়াই, এটা আমার সম্মানের লড়াই।
বাংলার আত্মার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়বে। তৃণমূল নেতার বক্তব্য আপনাদের শোনালাম। এর আগে এই অনশন মঞ্চে পৌঁছে গিয়েছিল বাম কংগ্রেস। দেখুন, আমি সবাইকে সঙ্গে নিয়ে এসেছিলাম। মূলত শারীরিক কুশল তো কষ্টের মধ্যে আছে। নিজেরা যে নাগরিক অথবা নিজেরা যে এখানকার মানুষ, এখানকার ভোটার, এইটা স্বীকৃতির জন্য মানুষকে এতদিন কষ্ট করতে হবে, অনশন করতে হবে। গোটা সমাজটাকে, মানুষকে, গরিব মানুষকে মতুয়া, উদ্বাস্তু, এটা কী হচ্ছে? এটা দিল্লির ওরা যা করছে, বিজেপি ঘোরতর অন্যায় করছে। যদিও এটা ঠিক, এদের অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজেই, এবং তার বিপদ আজকে সবাইকে ভোগ করতে হচ্ছে। এনিহাউ, এগুলো পুরোনো কথা। আমি শুধু বলেছি যে যে যার দলমত যা পারে করুক, কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার, কিন্তু ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। সেই কারণে আমি এসেছিলাম, শারীরিক কুশল খোঁজ নিয়েছি। মমতা বালা ঠাকুর এমপি, তিনি সহ সবাই ছিলেন, আমার সাথে সৌজন্য বিনিময় করেছি, বলেছি যে কোনো প্রয়োজন হলে আমরা আছি। এসআইআরের এই আবহে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে দুটো শিবির দেখতে পাওয়া যাচ্ছে। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে একদিকে মমতা বালা ঠাকুরের অনুগামীদের অনশন, অন্যদিকে সিএ ক্যাম্প শান্তনু ঠাকুরের। এসআইআরকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। একদিকে সুব্রত ঠাকুরের নেতৃত্বে সিএ ক্যাম্প, সেখানে মানুষজন আসছেন, তারা কাজ করছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর ওই নাট মন্দিরে সিএ ক্যাম্প চালাচ্ছেন, যেখানে মাইক বেঁধে প্রচার করা হচ্ছিল। মাইক বাঁধা হয়েছে নাট মন্দিরে, সেটা কেন তাই নিয়ে প্রশ্ন যেমন রয়েছে, উল্টো দিকে মমতা ঠাকুর অনশন করছেন, এবং এই অনশন মঞ্চের মাইক বাঁধা হয়েছে গুরুচাঁদ মন্দিরে। মন্দিরে কেন মাইক বাঁধা হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলা হয় শান্তনু ঠাকুরের ক্যাম্প থেকে। উল্টো দিকে মমতা বালা ঠাকুরের অনশন মঞ্চ থেকে বলা হয়, যদি নাট মন্দিরে শান্তনু ঠাকুর মাইক বেঁধে অন্যায় না করেন, তাহলে তারাও এখানে মাইক বেঁধে কোনো অন্যায় করেননি। কিন্তু পক্ষান্তরে আরও একবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঠাকুরবাড়িতে। তার কারণ এসআইআর এবং নাগরিকত্ব, এই দুটো ইস্যুকে কেন্দ্র করে একদিকে অনশন চলছে, অন্যদিকে নাগরিকত্বের জন্য যারা আবেদন করতে আসছেন তাদের এই আবেদনপত্রের কাজ চলছে। সব মিলিয়ে উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। তোমরা রোহিঙ্গা বলছো, বাংলাদেশি বলছো, সেই মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে, তোমরা তার আন্দোলনকে নষ্ট বেঁধেছো। তোমরা নির্লজ্জ, বেহায়া। আমরা আমাদের সাংগঠনিকভাবে সমস্ত সংগঠনকে বার্তা দেব, যেটা সঠিক নাগরিকত্ব পাওয়ার প্রয়োজন, এবং এসআইআর একটা কেন্দ্রীয় সরকারের নীতি। এসআইআর এটা কখনোই রাষ্ট্রে বিরোধী নয়, রাজ্যের প্রয়োজনের জন্যই করছে। অতএব আমরা এটা করা প্রয়োজন, এই বার্তাটাই আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্ত জেলা ব্লক কমিটিকে আজকে এখান থেকেই বার্তা দেব। আচ্ছা, দুর্নীতির ছোঁয়াচ কি এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া তারা বেড়াতে পারছে না? কেন এই কথা বলছি? এই কথা বলছি তার কারণ দাগি শিক্ষকের নাম এসএসসির ইন্টারভিউ লিস্টে। রীতিমতন তথ্য প্রমাণের সামনে এনে বিস্ফোরক দাবি বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। দেখাচ্ছে আপনাদের সেই পোস্ট। তথ্য প্রমাণের সামনে এনে এই একই অভিযোগে সরব হয়েছেন আইনজীবী ফিরদৌস শামীমও। রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন, তার নাম অযোগ্য শিক্ষকের তালিকায়। তার স্ত্রীও সে বিষয়টি স্বীকার করেছেন। অযোগ্য হয়েও কিভাবে পরীক্ষায় বসলেন আর কিভাবেই বা ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের জন্য ডাক পেয়ে গেলেন, সেটা নিয়েই তো উঠছে প্রশ্ন। তো স্যার এর মধ্যে স্যার ওনার চাকরি চলে যায়। হ্যাঁ, উনি টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালে এসএসসিতে। স্যার আবার কালকে আমি দেখলাম ওনার যে ইন্টারভিউ লিস্টের নাম আছে। তারপর স্যার আমি এটাই অবাক হয়ে যাচ্ছি, স্যার উনি টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালে। ওনার ওইমার জালিয়াতি ছিল। ওনার যতগুলো আজ অব্দি যতগুলো টেন্টেড লিস্ট দেওয়া হয়েছে পর্ষদ থেকে, সবগুলোতে ওনার নাম ছিল। স্যার তা সত্ত্বেও উনি কি করে পরীক্ষাতে বসলেন আর কি করে স্যার ওনার ইন্টারভিউর নাম আসে? আমি স্যার অবাক হয়ে যাচ্ছি স্যার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আমি সরাসরি তরুণদার কাছে প্রশ্ন করব। তরুণদা, এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াও কি তাহলে দুর্নীতির ছোঁয়া এড়াতে পারলো না? আপনারা কটা এখনো পর্যন্ত খুঁজে বের করেছেন? আমার প্রথম প্রশ্ন থাকবে।
আমি আপনাকে আরেকটা নাম বলছি। এখনো পর্যন্ত তো আমরা যে নাম এবং যা স্ত্রীর বক্তব্য, যার বাবার বক্তব্য শোনাচ্ছি, রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন। আচ্ছা, এটা নাম আপনারা নোট করুন, আমি অনুরোধ করছি, তারপর আমি আমার বক্তব্য রাখছি। যে টেন্টেড লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টে আপনাদের মনে আছে সেখানে র্যাঙ্ক জাম্পিং এর গোলমালে একজন ছিল দেবলীনা মণ্ডল। আচ্ছা, দেবলীনা মণ্ডল তিনি হচ্ছেন সোনাঘাট স্কুলের ম্যাডাম, মালদা জেলা স্কুলের। সেই ম্যাডাম এর নাম আবার দেখা যাচ্ছে কালকের লিস্টে। দেবলীনা মণ্ডল গতকালকের লিস্টে বায়োলজিক্যাল সায়েন্স পোস্ট গ্রাজুয়েটে 281 নম্বর সিরিয়ালে আছে। এরকম একটা দুটো না, এরকম ভুড়ি ভুড়ি অনেককে দেখা যাচ্ছে 1997 সালে জন্ম, সেটা আবার 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। মাসে গ্রাজুয়েশন, ক্লাস 12 করেছে, গ্রাজুয়েশন করেছে, পোস্ট গ্রাজুয়েশন করেছে, তারপর বিএড করেছে, তারপর সে 5 বছরের চাকরিও করে নিয়েছে। কি করে করেছে গড নোস। এরকম প্রচুর জন আছে। পুরো লিস্টটাই টেন্টেড, পুরো লিস্টটাই গোলমালের। এবং যেমন যোগ্য চাকরিহারা শিক্ষকদের সাথে যেমন প্রতারণা হয়েছে, ঠিক তেমনই প্রতারণা হয়েছে ফ্রেশার্সদের সাথে। চোরে না শুনে ধর্মের কথা সুপ্রিম কোর্ট বলেছিল যে লিস্টে গোলমাল হলে সুপ্রিম কোর্ট উইল কাম ডাউন হেভিলি। এদের কিচ্ছু যায় আসে না, আবার সেই একই কাজ করেছে। যে যার সাথে আপনি কথা বললেন তিনি আমাকে কাগজগুলো পাঠিয়েছিলেন, তিনি আমাকে বলেছিলেন তার হাজবেন্ডের সম্পর্কে। এবার পরিবারের লোক তো জানবেন, সেই ভদ্রলোক আবার দেখলাম পিএইচ হয়ে গেছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। আদৌ হয়েছেন, সার্টিফিকেট জোগাড় করেছেন, কি করেছেন তিনি উত্তর দিতে পারবেন, কিন্তু এগুলো কমিশন জানতো, কমিশন পুরোপুরি জানতো। তার আরেকটা কারণও আছে। আপনি আরেকটা ভিডিও আমি পোস্ট করেছি, আপনি মনে হয় খেয়াল করেছেন বা শুনেওছেন, দেখেওছেন। জীবন কৃষ্ণ সাহা জেলের ভিতর থেকেও অপারেট করছে, জেলের ভিতর থেকেও টাকা তুলছে, সেই অডিও ভাইরাল হয়েছে। জেলের ভিতরে তিনি ফোন ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, পুরো ব্যাপারগুলো আছে। সুতরাং কি দুর্নীতি কোন পর্যায়ে আপনারাই ভাবুন। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একেবারে রায়গঞ্জে, সেই নীতিশ রঞ্জন বর্মনের বাড়ির সামনে থেকে। রূপক, এই মুহূর্তে নীতিশ রঞ্জন বর্মন কোথায়, তার কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো দীপ, এই মুহূর্তে কিন্তু নীতিশ রঞ্জনের বাড়ির এলাকাতে আমরা রয়েছি। নীতিশ রঞ্জনের বাড়ি, সেখানে কিন্তু তালা বন্ধ রয়েছে। খানিক আগে আমরা পৌঁছেছিলাম সেখানে, তার বাবার প্রতিক্রিয়া পেয়েছি এবং তার বাবা কিন্তু বলছেন যে তার ছেলে হ্যান্ডিক্যাপ এবং তিনি যেই যুক্তি দেখাচ্ছেন সেটাতে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের কথা দাবি করছেন এবং সুপ্রিম নির্দেশেই নাকি তার ছেলে পুনরায় চাকরিতে যোগদান করার প্রক্রিয়াতে অংশ নিয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যেই প্রশ্ন তুমি বললে, এবং বিজেপি নেতৃত্ব বা অন্যান্য যারা যোগ্যরা বা চাকরি যারা পাননি তারা যে সমস্ত অভিযোগ করছেন যে তাদেরকে তাদের মেধার কোনো গুরুত্ব না দিয়ে কিন্তু এই ধরনের অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল। এবং এই যে ভুরি ভুরি অভিযোগ, তার নতুন যে তালিকায় যেই অভিযোগটা পুনরায় প্রকাশ্যে আসছে তা নিয়ে কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে। কার্যত যেই অভিযুক্ত নীতিশ রঞ্জন বর্মন, তার কিন্তু আমরা কোনো সন্ধান পাচ্ছি না, তার কোনো হদিশ পাচ্ছি না। কার্যত বলতে গেলে তিনি কি মুখ লুকোচ্ছেন, তিনি কি সত্যি কথা কোনো কিছু এড়িয়ে যাচ্ছেন, কেন তিনি আবারও এইভাবে পরীক্ষায় অ্যাডমিট কার্ড পেলেন এবং কিভাবে তিনি ইন্টারভিউয়ের ডাক পেলেন, সবটাই কিন্তু এখন ধোঁয়াশা, সবটাই কিন্তু এখন রহস্য। সব মিলিয়ে কি আমাদের সঙ্গে থাকো রূপক। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই নীতিশ রঞ্জন বর্মন, তার বাবা, তিনি টিভি9 বাংলার ক্যামেরার সামনে কি দাবি করলেন। ইন্টার তালিকায় তো ওনার নাম ছিল, এখন আবার এই তালিকায় ওনার নাম আছে, কিভাবে নামটা এলো? তো সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা ওরা, আমার ছেলে তো হ্যান্ডিক্যাপ, সেই অনুসারে হ্যান্ডিক্যাপকে ছাড় দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে আমার ছেলে পুনরায় অ্যাপ্লাই করলো পরীক্ষার জন্য, পরীক্ষা দিল, পরীক্ষা ভালো রেজাল্ট করেছে এবং ভাইভাই ডাক পেয়েছে। উনি কারোর সাথে যোগাযোগ করেছে কোনো কি ব্যাপার নিয়ে গো? এই নতুনভাবে চাকরিতে জয়েন করা? না 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 না, ওগুলো আগেও ছিল না আমাদের, এখনো নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছে। আমি সরাসরি সুমন, একটা প্রশ্ন তোমার থেকে জানতে চাইবো। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একজন নয়, একাধিক এমন ব্যক্তির নাম সামনে আনছেন, নতুন নাম দেবলীনা মণ্ডল তার নাম সামনে এনেছেন, যারা দাগি হয়েও নতুন এসএসসির পরীক্ষাতে ইন্টারভিউতে ডাক পেয়েছেন, এমনটাই অভিযোগ করছেন তিনি। এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত কি দাবি করা হচ্ছে?
দেখো, এসএসসি সূত্রে এখনো কোনো ভার্সন পাওয়া যায়নি। এসএসসির কাছ থেকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, কিন্তু এসএসসি পুরো ব্যাপারটা খতিয়ে দেখে তারপরে তার উত্তর দেবে বলে জানাচ্ছে। এবং তারা বলছে যদি এই ধরনের কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা ভেরিফিকেশনের সময় বাদ দেওয়া হবে। তবে একটা বিষয় সংযোজন করে রাখি, দেবলীনা মণ্ডল, যাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়েছে, তার নামের স্পেলিং এর ক্ষেত্রে একটি জায়গায় MONDAL রয়েছে, অন্য এক জায়গায় MANDL রয়েছে। ফলে সেই দুই ব্যক্তি এক ব্যক্তি কিনা তা নিয়ে প্রশ্ন থাকবে। তবে এটা ঠিক যে যেহেতু নীতিশ রঞ্জনকে পাওয়া গেছে, তাই অনেক বিরোধীরাই অনেক কথা বলছেন যে আরো অনেক নাম রয়েছে, এবং হতে পারে যেহেতু একজনের নাম এবং কংক্রিট প্রুফ পাওয়া যাচ্ছে, এসএসসিও ব্যাপারটা খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে তারা তাদের উত্তর জানাবে। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। দর্শকদের শোনায় এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম, তিনি কি বলছেন এই প্রসঙ্গে। একজন ভদ্রমহিলা, তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ফোন করলেন এবং ফোন করে তিনি যা তথ্য দিলেন সে সাংঘাতিক। জিজ্ঞাসা করলাম, আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন? বললো, দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট, তাই ওই মেনটেনেন্সের টাকা দিচ্ছে না, বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে। এই যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে। ডিবি অ্যাক্টে মামলা হয়েছে, FIR হয়েছে, সব বিভিন্ন নথি, তার সঙ্গে মামলার নথি। আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেনটেনেন্স দিতে পারছে না, মেনটেনেন্স দেবে না, আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে। অদ্ভুত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ, এটাই স্বাভাবিক। এই যে লিস্ট, এই লিস্টে, ইন্টারভিউ লিস্টে এখানে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10, সেখানে কেউ কেউ 2, কেউ কেউ 4 পেয়েছেন এবং সেখানেই তারা প্রশ্ন তুলছেন, তাহলে কি আবারও দুর্নীতির গন্ধ এখানে? এক্ষেত্রে উল্লেখ করি আপনাদের, চাকরি প্রার্থীরা প্রশ্ন করছেন, কিন্তু 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10, 1 বছরের অভিজ্ঞতার জন্য বরাদ্দ 2, তাই 2, 4 ঠিক এভাবেই দাবি করা হচ্ছে এসএসসির তরফ থেকে। সূত্র মারফত এটাই জানা যাচ্ছে। আমরা 2025-এর SLST হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো আমাদের জেনারেলে দেখলাম 662 জনকে ডেকেছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল লিস্টটা চেক করে দেখা গেলো 6 জন ফ্রেশার্স চান্স পেয়েছে। তাহলে এইবার ধরেন ফ্রেশাররা তো চান্সই পেল না, 58, 59 পাওয়ার পরেও চান্স পাচ্ছে না। তাহলে আমাদের চাকরিটা কি করে হবে? 10 বছর পরে ধরেন পরীক্ষা হচ্ছে। পুরো নম্বর পেয়েও এসএসসির পরীক্ষায় চাকরি হলো না। ফ্রেশার পরীক্ষার্থীদের রীতিমতন করুণ দশা। বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। এই একই সমস্যা অঙ্ক, ইতিহাসের ক্ষেত্রে, অর্থাৎ পূর্ণ নম্বর পেয়েও চাকরি হলো না। একাদশ দ্বাদশের করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের। তাহলে যারা ডাক পেলেন না তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, এই দায় কার? চাকরি চোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জেলে বসেও এই এসএসসি পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 16-11-তে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন,
এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে দিল। জীবন কৃষ্ণ জেলে বসে চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। জেলের বাইরে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওরই মুখ্যমন্ত্রী ছিল। ফলে এসব কথা যত কম বলে তত ভালো। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওর ওই ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবো। মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে রহরার ঠাকুর কলোনিতে, সেখানে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির ছাদ। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। বাড়িতে বাজি তৈরির মশলা মজুদ থাকতে পারে আর সেখান থেকে বিস্ফোরণ ঘটতে পারে প্রাথমিক অনুমান করছে পুলিশ। তবে বসতি এলাকায়, ঘিঞ্জি এলাকায় কিভাবে এতটা বাজি তৈরির মশলা মজুদ থাকতে পারে তদন্তে নেমেছে রহরা থানার পুলিশ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আটক করা হয়েছে একজনকে, কিন্তু অভিযুক্ত অভিজিৎ সিং এখনো পর্যন্ত পলাতক। জানাচ্ছি আপনাদের, রহরা ঠাকুর কলোনিতে বাড়িতে বিস্ফোরণ, প্রচন্ড জোরে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল ঘরের চাল। থাকতে পারবে না। অন্যদিকে বহরমপুরের রানীনগর থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যেটা জানতে পারা যাচ্ছে যে ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে। 2 কেজি ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আরও বেশ কিছু ডিটেল আমার সহকর্মী কৌশিকের কাছে রয়েছে। কৌশিক, কোথা থেকে উদ্ধার হয়েছে? এক্ষেত্রে বেশ কয়েকটা নাম সামনে আসছে, কারা তারা, একটু ডিটেল জানাও আমাদের। দেখো, যেটা জানা যাচ্ছে যে বহরমপুর থানার অন্তর্গত যে রানীনগর গ্রাম রয়েছে, সেই রানীনগর গ্রামে কিন্তু সাইদুল শেখ বলে একজনের বাড়িতে এই ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে। পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে তার বাড়িতে এই বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং তারপরে পুলিশ যখন তার বাড়িতে যায় সেই অবস্থায় কিন্তু বাড়ির লোকজন পালিয়ে যায় এবং সেখান থেকে এই ট্রাইসালফাইড এই বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং সেখানে পুলিশ অনুমান করছে কোনো বিস্ফোরণ বা কোনো কিছু তৈরি করার জন্য এইগুলো মজুত করা হয়েছিল এবং পুলিশ যেতে কিন্তু তার আগেই তারা পালিয়ে যায়। সাইদুল শেখ নামে যে ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এনডিপিএস এছাড়াও যে বিস্ফোরক মজুদ সেই সমস্ত অ্যাক্টে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এই বিস্ফোরক নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে পুলিশ, কারণ এই 2 কেজির উপর যে বিস্ফোরক যে মজুদ করেছিল সেটা কোথায় কিভাবে ব্যবহার করতো সেই সব খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ যাওয়ার আগে পুরো পরিবার যেভাবে পালিয়ে গেছে তাতে আরো চিন্তা বাড়িয়েছে পুলিশের কাছে। ধন্যবাদ কৌশিক। আর এবার দেখাবো আপনাদের দিল্লিতে বিস্ফোরণ, সতর্ক বাংলাও। মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে রীতিমতন শিয়ালদা এবং হাওড়া স্টেশনকে। দেখাবো সেই ছবি। শুধু তাই নয়, শিয়ালদা স্টেশনের বাইরে, স্টেশন চত্বরের বাইরে বম্ব স্কোয়াড রীতিমতন তল্লাশি চালাচ্ছে। শিয়ালদা স্টেশনের বাইরের একাধিক জায়গাতে সশস্ত্র আরপিএফ জওয়ান মোতায়েন। গাড়ি, ট্যাক্সি, ক্যাব কোনো কিছুকেই মূল স্টেশন চত্বরের যে গেট তার কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না। বেশ কিছুটা দূরে ব্যারিকেড করে সব গাড়িকে প্রথমে আটকানো হচ্ছে, পরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কার্যত বেনজির ছবি। দিল্লিতে বিস্ফোরণ, মৃত্যু মিছিল, তারপর সতর্ক বাংলাও। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো শিয়ালদা এবং হাওড়া স্টেশনকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে একদিকে হাওড়া স্টেশন এবং তার পাশাপাশি শিয়ালদাহ স্টেশন চত্বর। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে থাকা যে পার্কিং স্পেস রয়েছে, সেখানে যে সমস্ত যাত্রীরা আসছেন গাড়ি নিয়ে, সেই সমস্ত গাড়ি অর্থাৎ প্রত্যেকটি গাড়ির সামনে পিছনে যারা সওয়ারি রয়েছেন, এমনকি চালক যারা রয়েছেন, তাদের পরিচয়পত্র থেকে শুরু করে গাড়িতে কি আছে সব কিছুই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির বিস্ফোরণের ঘটনার পর থেকেই গোটা শহর কলকাতার যে পুলিশি নিরাপত্তা এবং নজরদারি সেটা অনেকটাই বাড়ানো হয়েছিল। এমনকি আমরা যেটা দেখেছিলাম যে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে ভার্চুয়ালি বৈঠক করেন শহর কলকাতার প্রত্যেকটি থানার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বা ওসি যারা রয়েছেন তাদের সঙ্গে, এবং সেই বৈঠকে তিনি কিন্তু বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন শহরের নজরদারি বাড়ানোর জন্য এবং প্রত্যেক
প্রত্যেকটি থানা এলাকায় যে সমস্ত ভাইটাল ইনস্টলেশনগুলো রয়েছে সেখানে যাতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়, এমনকি যে সমস্ত মেট্রো স্টেশনগুলো রয়েছে সেখানেও পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো গাড়িকেই কিন্তু শিয়ালদা স্টেশনের একেবারে মেন গেটের কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের সঙ্গে যে সমস্ত লাগেজ থাকছে সেগুলো কিন্তু এই নজরদারির দায়িত্বে যে সমস্ত আরপিএফ জওয়ানরা রয়েছেন তারা কিন্তু সবটাই খতিয়ে দেখছেন। এই যে অতিরিক্ত বা বাড়তি যে নিরাপত্তা বা নজরদারির যে চিত্রটা দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনে, সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই গোয়েন্দা সূত্র কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসে পৌঁছেছে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। আর তার উপরে ভিত্তি করে কিন্তু শুধুমাত্র যে শিয়ালদা স্টেশন তা কিন্তু নয়, তার পাশাপাশি আমরা আরও যেটা জানতে পারছি হাওড়া স্টেশনেও কিন্তু ঠিক একইভাবে নজরদারি বাড়ানো হয়েছে এবং এই সবটাই কিন্তু দিল্লির বিস্ফোরণের ঘটনার পরবর্তী সময়ের প্রভাব তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আরজিকর দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে ইডি। আদালতের তরফ থেকে সেই অনুমতি ইতিমধ্যেই ইডি পেয়ে গিয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তার বয়ান রেকর্ড করা হবে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, কবে এই বয়ান রেকর্ড করা হবে, কবে থেকে এবং কবের মধ্যে এই বয়ান রেকর্ড করে রিপোর্ট জমা দিতে হবে, এই নির্দেশ একটু ডিটেল বলো। দেখো, ইতিমধ্যেই ইডির যে বিশেষ আদালত আছে সেখানে ইডির তরফ থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরজিকর দুর্নীতি মামলায় তার বয়ান রেকর্ড করার জন্য আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ইডির যারা তদন্তকারীরা আছেন তারা কিন্তু এই আরজিকর দুর্নীতি মামলায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবেন। এবং সেক্ষেত্রে যে বিষয়টা তোমাকে জানাবো যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 2002-এর যে 50 নম্বর ধারা আছে সেই ধারা অনুযায়ী কিন্তু ইডির তরফ থেকে এই দুর্নীতি তদন্তের জন্য সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তার বয়ান রেকর্ডের আবেদন আদালতে জানানো হয় এবং সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। এবং তার পাশাপাশি যেটা আদালতের তরফ থেকে জানানো হয়েছে বলে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, আগামী 14ই ডিসেম্বরের মধ্যে আদালতে প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ বয়ান রেকর্ড সম্পর্কিত তথ্য ইডি তদন্তকারীদের আদালতের কাছে জানাতে হবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়া অর্থাৎ বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইডি তদন্তকারীদের তরফ থেকে করা হবে এবং সেটা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে করা হবে। কারণ যেহেতু সেখানেই আগামী 14ই ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট বয়ান সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে। ধন্যবাদ।